নমস্কার, ঝামাপুকুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে ও আরও নতুন নতুন গল্প যদি শুনতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। আজকের গল্প নিঝুম গল্প সংগ্রহ থেকে নেওয়া, নির্মাল্য তপস্বী রচিত वो कौन थी। আমার 13 বর্ষীয়া কন্যা বয়োবৃদ্ধির সাথে সাথে যতই আমার অভিভাবিকা হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, এখনও আমি কাছে থাকলে প্রতি রাত্রে গল্প শুনে ঘুম পাড়াতে হয়। ঘটনাচক্রে 1.5 বছরকাল যাবৎ চাকুরি ক্ষেত্রে বদলির সৌজন্যে পরিবার ছেড়ে একা কলকাতার বাইরে দিন যাপন করতে হচ্ছে। তাই আমাদের আজকাল মাসে 2 মাসে 3-4 দিনই একসঙ্গে থাকা হয়। তবু এই কটা দিনও ঘুমের আগে তার গল্প শোনা বাঁধা, কোনো নড়চড় নেই। ছোট গল্প, হাসির গল্প, গোয়েন্দা গল্প গিয়ে মেয়ের সাম্প্রতিক চাহিদা হয়েছে ভূতের গল্প। দুর্ভাগ্যবশত আমার ভাণ্ডারে সেই জিনিসটি বড়ই অপ্রতুল, কারণ ছোটবেলা থেকেই ভূত বস্তুটিকে হিসেব নিকেশের বাইরে রাখতে অভ্যস্ত ছিলাম, নাস্তিক বৈজ্ঞানিকের সন্তান হওয়ার সুবাদে। এতদিন এদিক ওদিক ইন্টারনেট ইত্যাদি সার্চ করে জোড়াতানি দিয়ে কোনোভাবে চালিয়েছি, কিন্তু তাতে মেয়ের ঠিকমতো মন ভরছিল না, বেশ বুঝতে পারছিলাম। ফলে এবার কলকাতা যাওয়ার আগে বেশ টেনশনেই ছিলাম। এই সময়ই এমন একটা ঘটনা বাস্তবে ঘটলো যা একসঙ্গে আমার মেয়ের চাহিদা পূরণের সমস্যা মেটালো, সেই সঙ্গে আমাকে নিজের অর্ধ শতাব্দী লালিত বিশ্বাসের পুনর্মূল্যায়ন করতে বাধ্য করালো। আমার সেই আশ্চর্য অভিজ্ঞতা ঘটনাক্রম অনুযায়ী সামান্য কল্পনার মোড়কে নিচে বিবৃত করলাম, কাহিনীর স্থান, কাল, পাত্র, উৎস বা পরিবর্তিত করে। ঘটনার কুশীলবরা সকলে নিজ নিজ ক্ষেত্রে এখনো বিরাজমান বলে। গত বছর বদলি হয়ে বাংলাদেশের বাইরে এসে প্রথম বছরটা একরকম ডামাডোলের মধ্যে কেটে গেল। একে নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, তার উপর জীবনে প্রথমবার একা একা থাকার অভিজ্ঞতা। ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ও হোস্টেলে থাকার অভ্যাস ছিল না, বাড়ি থেকেই যাদবপুর যাতায়াত করতাম। ওদিকে আমাকে ছেড়ে কলকাতায় আমার পরিবারেরও একই অবস্থা। দূর প্রদেশে বসে যাকে বলে অনলাইন সামাল দেবার চেষ্টা করতে লাগলাম। মাঝে বাদ সাধলো শরীর, কিছুদিন নাজেহাল অবস্থা হল। যাই হোক, বছর খানেকের মধ্যে মোটামুটি গুছিয়ে বসলাম। পরিবারও অনেক সামলে নিল, অফিসটাও নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। কাজকর্ম সময় মতো শেষ হতে লাগলো। আমার বাসা বাড়ি ছিল অফিস থেকে গাড়িতে 5 মিনিটের দূরত্বে, সুতরাং দিনের আলো থাকতে থাকতেই ঘরে ফিরে আসতে থাকলাম। খুব স্বাভাবিকভাবে একাকিত্ব খুব অসহ্য বোধ হতে লাগলো। তাই বাড়ি ফিরে রোজ পায়ে হেঁটে এদিক ওদিক 2-1 ঘন্টা বেরিয়ে কাটাতে লাগলাম। অঞ্চলটা অনেকটা কলকাতার পুরনো সল্টলেকের মতো, আর পরিচ্ছন্ন। সমস্ত ব্লকে একটা করে পার্ক আছে, সেখানে ছোটরা খেলা করে, বয়স্করা সান্ধ্যভ্রমণ করেন বা বেঞ্চে বসে গল্পগুজব করেন। কখনো কখনো সেই সব পার্কে গিয়ে বসতাম, নতুন নতুন লোকজনের সঙ্গে পরিচয় হতো, কথায় কথায় সময় কেটে যেত। এই রকম একটা পার্কে আলাপ রাজেন বাবুর সঙ্গে। প্রবাসী বাঙালি, বছর 65 বয়স, সৌম্য দর্শন, ঋষি সুলভ চেহারা। এখানেই 2 পুরুষের বাস। অতি অমায়িক মানুষ, কথাবার্তার মধ্যে অন্যকে আপন করে নেবার একটা সহজাত ক্ষমতা আছে। এক কথায় উনি সেই সব লোকের মধ্যে পড়েন যাদের একবার দেখি ভালো লেগে যায়। সরকারি চাকরি করতেন, বছর 5 হলো রিটায়ার করেছেন। আমার সঙ্গে রাজেনবাবুর ভারী ভাব হয়ে গেল। উনিও আমার ওপর স্নেহপ্রবণ হয়ে পড়েছিলেন, হয়তো এই বয়সে পরিবার ছেড়ে একা দূরদেশে পড়ে আছি বলে সহানুভূতিবশত। আমাকে তুমি সম্বোধনে নামতে বেশি দেরি করেননি। একদিন বললেন, এসো না ভাই বাড়িতে, আরাম করে বসে গল্প করা যাবে। আমার স্ত্রী বাতের ব্যথায় কাবু থাকে, বাড়ি থেকে বেরোতে পারে না, কেউ এলে খুব আনন্দ পায়। কলকাতার মেয়ে, তোমার সঙ্গে কথা কয়ে খুব খুশি হবে। হেসে বললাম, বেশ, যাব একদিন। উনি বললেন, একদিন নয়, সামনের রোববারই এসো। বললাম, এই রোববার তো হবে না,
অফিসের কাজে দুপুরের ফ্লাইটে বম্বে যেতে হবে 3-4 দিনের জন্য। ভদ্রলোক নাছোড়বান্দা, বেশ তো নেক্সট সানডে করো। বললাম নেক্সট উইক বাড়ি যাব কলকাতা, ফিরে এসে আপনাকে ফোন করে আসবো এখন। উনি বললেন, ওই কাজটা করো না ভায়া, আমার মোবাইল ফোন একটা আছে বটে, কিন্তু সেটা অর্ধেক সময় বাজে না, আর যখন বাজে আমি শুনতে পাই না। রবিবার বিকেলটা আমি বাড়ি থেকে বড় একটা বেরোই না, নেহাত ভূমিকম্প না হলে। তুমি যে কোনো রবিবার বিকেলে চলে এসো। রাজেনবাবুর বাড়ির ঠিকানা আর পথ নির্দেশ নিয়ে নিলাম, মোবাইল নাম্বারটাও সেভ করলাম। কলকাতা থেকে ফিরে অফিসের ব্যস্ততায় কয়েকদিন বাড়ি ফিরতে দেরি হয়েছিল, বেরোতে পারিনি। এক শনিবার ছুটি ছিল, সকাল থেকে ঘরে বসে একঘেয়ে লাগছিল। বিকেলে ভাবলাম যাই একবার রাজেনবাবুর বাড়ি ঘুরে আসি, উনি এত করে বলেছিলেন। তৈরি হয়ে নিলাম। উনি যদিও রবিবার আসার কথা বলেছিলেন, কিন্তু পরদিন ভারতের ক্রিকেট ম্যাচ ছিল, তাই খেলা দেখা ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না। বেরোবার আগে ওনার নম্বরে একবার ফোন করলাম, তো দেখলাম ওর কথাই ঠিক, ফোন বেজে বেজে থেমে গেল। ভাবলাম যাই তো, বাড়ি না থাকলে না হয় ফিরে আসবো, একটু হাঁটা তো হবে, যা হোক। আধ ঘন্টা মতো হেঁটে গন্তব্যে পৌঁছালাম। শান্ত নিরিবিলি সম্ভ্রান্ত পাড়া, সব বাড়িতেই কম বেশি গাছগাছালি চোখে পড়ল। রাজেনবাবুর বাড়িটি দোতলা, ছিমছাম। বাইরের গ্রিলের দরজায় আগল খুলে প্রবেশ করলাম। খানিকটা উঠোন মতো, দুধারে ঘাসের জমিতে যত্ন করে সাজানো ইতস্তত ফুলের গাছের সারি, মধ্যিখান দিয়ে সিমেন্ট বাঁধানো পথ। সেটা পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠে বারান্দা, তারপর সদর দরজা। বন্ধ দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। ভিতরে টুংটাং আওয়াজও হলো, কিন্তু 1-1.5 মিনিট কেটে গেল, কেউ দরজা খুলল না। আবার বেল বাজালাম, এবারও কোনো সাড়া শব্দ নেই। বাড়িতে কেউ নেই নাকি? দরজায় গোদরেজের অটোমেটিক লক লাগানো, বোঝার উপায় নেই ভেতর থেকে বন্ধ না বাইরে থেকে কেউ টেনে দিয়ে বেরিয়ে গেছে। দরজাটা অর্ধেকটায় কাঠের ওপর ডিজাইন করা, বাকিটা পুরো ধূসর অস্বচ্ছ কাচের। তার উপরের দিকে চোখের উচ্চতায় খানিকটা অংশ স্বচ্ছ বৃত্তাকার, যার মধ্যে দিয়ে ভিতর বাহির দুদিকই দৃশ্যমান হয়। এর ঠিক ওপাশেই সম্ভবত আর একটা দরজা আছে, যেটা এই মুহূর্তে খোলা। ওই কাঁচের মধ্যে দিয়ে ভিতরে দেখার চেষ্টা করলাম, তখনই নজরে পড়ল আইহোলের কাঁচটা পুরু ও খানিকটা গাঢ় রঙের। ঘরের ভিতর বেশিরভাগটাই অন্ধকার থাকাতে পরিষ্কার করে কিছু নজরে আসছিল না, তবে ঘরটা বেশ বড় বোঝা যাচ্ছিল। আমার ঠিক বিপরীত কোণে একটা জানালা খোলা, আর সেই জানালা দিয়ে আসা দিন শেষের আলোয় দেখতে পেলাম তার সামনে একটা চেয়ারে উপবিষ্ট একটি মেয়ে। চেয়ারের হাতলে কনুইয়ের ভর দিয়ে গালে হাত রেখে উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে আছে। বেশ সুশ্রী স্লিম চেহারা, তবে একটু যেন রুগ্ন। ওই অল্প আলোতেও বুঝতে অসুবিধা হয় না। বয়স 18-19 হতে পারে, হয়তো বা 30-32। মেয়েদের চেহারা দেখে ঠিক মতো বয়স আন্দাজ করতে আমি কোনো কালেই পারি না। রাজেনবাবুর মেয়ে কি? কোনো আত্মীয় স্বজনও হতে পারে, বাড়ির কাজের মেয়ে বলে তো মনে হয় না। যাই হোক, বেলের শব্দ কি শুনতে পাইনি? আমি আবার বাজালাম, বাইরে থেকে স্পষ্ট আওয়াজ পেলাম ভিতরে বেল বাজার। কিন্তু আশ্চর্য, মেয়েটির কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। তেমনিভাবেই খোলা জানলার বাইরে তন্ময় হয়ে চেয়ে রইল। শকুন্তলা কি এইভাবে দুষ্যন্তের ধ্যানে মগ্ন হয়েছিল? দুর্বাসার হয়রানি নিজের অভিজ্ঞতা দিয়ে অনুভব করতে পারছিলাম। বৃদ্ধ ঋষির ক্রোধিত প্রতিক্রিয়ার সঙ্গত যুক্তি খুঁজে পেলাম। একবার ভাবলাম ওই খোলা জানলাটার সামনে গিয়ে তার ধ্যান ভঙ্গ করি, কিন্তু দেখলাম সে রাস্তা বন্ধ। বাড়ির বাইরে উঁচু পাঁচিল ঘেরা, বাড়ির ভিতর দিয়ে ছাড়া ওই জানলার সামনে যাবার উপায় নেই। অতঃপর একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে এলাম, অবশ্য কাউকে কোনো অভিশাপ টাপ না দিয়ে। ভাবলাম বাড়ির সকলে বধিরতা প্রাপ্ত হবে।
বাবা ফোনের আওয়াজ শুনতে পায় না, মেয়ে কলিং বেলের আওয়াজ শুনতে পায় না। ঠিক করলাম রাজেনবাবুর সঙ্গে দেখা হলে বেশ দু কথা শুনিয়ে দেব। রাত 9টা নাগাদ রাজেনবাবুর ফোন। কি ব্যাপার, তোমার মিসড কল দেখছি, ফিরেছ কলকাতা থেকে? আমি গম্ভীরভাবে বললাম, ফিরেছি তো বটেই, ফোনটাও করেছিলাম, সাড়া পেলাম না। তারপর আপনার বাড়ি গিয়ে বেল বাজিয়ে বাজিয়ে চলে এলাম। ভদ্রলোক শশব্যস্ত হয়ে উঠলেন। সে কি কথা, তুমি আজ এসেছিলে? কিন্তু আমি তো ভাই শনিবার বিকেলে বাড়ি থাকি না। তোমার বৌদিকে ফিজিওথেরাপি করাতে নিয়ে যেতে হয়। ছি ছি, তোমাকে আগে জানানো হয়নি, ভারী ভুল হয়ে গেছে আমার। তুমি প্লিজ কিছু মনে করো না, কাল অতি অবশ্যই এসো, না এলে মনে বড় ব্যথা পাবো ভাই। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এত সকাতরে অনুরোধ করতে লাগলেন যে আমার আর রাগ অভিমান রইল না। ক্রিকেট ম্যাচ থাকা সত্ত্বেও আসবো বলে কথা দিলাম। উনি বলে দিলেন রাতের খাবার বন্ধ করে আসতে, ওনার ঘরে একেবারে ডিনার করিয়ে তবে ছাড়বেন। পরদিন অপরাহ্নে রাজেনবাবু তার বারান্দায় আগে থেকেই অপেক্ষা করছিলেন। দূর থেকে আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি নেমে এসে বাইরের ফটক থেকেই আমাকে সাদর আপ্যায়ন করলেন। ভিতরে নিয়ে গিয়ে বসালেন, ওনার স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। অতি মধুর সদালাপী ভদ্রমহিলা। স্ত্রী জাতিকে কেন মায়ের প্রতিভূরূপে দেখা হয়, এই মহিলাকে দেখলে তার উত্তর পাওয়া যায়। উনি বিবাহের পূর্বে কলকাতাতেই থাকতেন, যদিও ইদানিং সেখানে কোনো যোগাযোগ নেই। আমরা পুরনো কলকাতার নানান স্মৃতিচারণ করতে লাগলাম, 70 বা 80-র দশকের। ওনার নিজে হাতে বানানো নিমকি, জিবে গজা, মালপোয়া ইত্যাদি খেতে খেতে ছেলেবেলায় ঠাকুমা দিদিমার হাতে এসব খাবার কথা মনে পড়তে লাগলো। রাজেনবাবুও সোৎসাহে আমাদের আলোচনায় যোগ দিলেন। 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল টেরই পাওয়া গেল না। কথা বলার সাথে সাথে আমার মুখ নাগাড়ে চলতে লাগলো। বৌদি বার দুয়ে কফি বানিয়ে আনলেন। ওনার চলাফেরার মধ্যে বিশেষ অসুস্থতার লক্ষণ কিন্তু দেখলাম না। ভাবলাম রাজেনবাবু একটু বাড়িয়ে বলেছেন। কথা বলতে বলতে আমার চোখ চলে যাচ্ছিল ঘরের অপর কোণে খালি চেয়ারটার দিকে। কয়েকবার ভিতরের দিকে কৌতূহলী দৃষ্টিপাত করে ফেললাম। কই, রাজেনবাবু তো আর কারোর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন না। মেয়েটি কি তবে বাড়ি নেই, নাকি কোনো অতিথি এসেছিল, এখন চলে গেছে? একবার জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেলাম। ওনাদের অনুপস্থিতিতে ওদের ঘরে উকিঝুঁকি দিয়েছি, কাজটা কতটা ভদ্রচিত হয়েছে ঠিক আন্দাজ না করতে পেরে। যথাসময় ভিতরে ডাইনিং টেবিলে ডিনারের আয়োজন হলো। মুগ্ধ হয়ে দেখলাম একদিনে রাজেনবাবুর সঙ্গে পরিচয়ে নিজের খাদ্যরুচির যা পরিচয় দিয়েছি হুবহু সেই আইটেম টেবিলে হাজির। বিশেষত আমার বরাবরের প্রিয় কড়াইয়ের ডাল আর পোস্তর বড়া, সঙ্গে মাছ, মাংস, আরও কয়েক রকমের লোভনীয় পদ। বৌদি অতি সুদক্ষা গৃহিণী, পাশে বসে যত্ন করে আমাকে সব খাওয়ালেন। পেট ও মন দুই পরিপূর্ণ হলো। ডিনার শেষ করেই চলে আসতে নেই, বাইরের ঘরে আবার এসে বসলাম। রাজেনবাবু প্রস্তাব দিলেন গুড নাইট বলার আগে আর একবার কফি হয়ে যাক। আমারও আপত্তি ছিল না। বৌদি হাসি মুখে কিচেনে চলে গেলেন কফি বানাতে। আমি ইতিমধ্যে একটা বিষয় নিশ্চিত হয়েছিলাম, আমার কালকের দেখা মেয়েটি হয় এ বাড়ির কেউ নয়, নয়তো জেনে বুঝেই রাজেনবাবুরা তাকে আমার থেকে আড়াল করে রেখেছেন। কী কারণ হতে পারে? মেয়েটি কি অসুস্থ? নিজের মেয়ে ভিতরে অসুস্থ হয়ে পড়ে থাকলে তার মা এতক্ষণ তাকে একবারও অ্যাটেন্ড না করে বাইরে বসে থাকতে পারেন না। তাছাড়া একবার না একবার তার উল্লেখ নিশ্চয়ই করতেন। তবে কি অস্বাভাবিক বিকৃত মস্তিষ্ক? হতে পারে, নয়তো কাল এতবার কলিং বেলের আওয়াজ পেয়েও তার কোনো হেলদোল হলো না কেন? সম্ভবত বাড়িতে অতিথি আসবে বলে ওপরের ঘরে তাকে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু এতক্ষণ তার কোনো সাড়া শব্দ কি পেতাম না। মনটা খুঁতখুত করতে লাগলো। শেষমেশ জিজ্ঞেস করেই ফেললাম রাজেনবাবুকে, আপনাদের এই বাড়িতে কে কে থাকেন? উনি হেসে বললেন, এই তো দেখলে, দ্য ওল্ড কাপল, দ্যাটস অল। আর যে কটা দিন জীবনে বাকি আছে তারপর শূন্য। পাছে কথা অন্যদিকে ঘুরে যায়। তাড়াতাড়ি বললাম, ওপরের তলাতেও কি ঠিক এই রকম এতগুলো ঘর? রাজেনবাবু বললেন, হ্যাঁ,
দেখেছো, তুমি প্রথম এলে আর তোমাকে আমার বাড়ি দেখানো হলো না। চলো চলো। খুব ব্যস্ত হয়ে আগ্রহ সহকারে আমাকে সারা বাড়িটা ঘুরিয়ে দেখাতে লাগলেন। উপরেও নিয়ে গেলেন। বৌদির নিজের হাতে সাজানো গোছানো ঘরগুলি, সমস্ত কিছুতেই তার পরিশীলিত রুচির পরিচয় পাওয়া যায়। সবশেষে আমরা এলাম উপরের শেষ ঘরটিতে। সচরাচর বাড়ির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তিটির ঘরের একটা বিশেষত্ব থাকে। এ ঘরে ঢুকে কেমন জানি সেরকম আভাস পেলাম। এ ঘরটিও পরিপাটি করে সাজানো, বিছানা, পড়ার টেবিল, শোকেস ইত্যাদি। প্রশ্ন করতে যাচ্ছি, এ ঘরে কে থাকে? ঠিক সেই সময়ে দেয়ালে ল্যামিনেশন করা একটা ছবির দিকে তাকিয়ে ভীষণ রকম চমকে উঠলাম। আমার কালকের দেখা সেই মেয়েটি, সেই এক ভঙ্গিতে, এক পোশাকে, ওই চেয়ারের উপর বসে, খোলা জানলা দিয়ে বাইরের পানে চেয়ে। হতভম্ব হয়ে খানিকক্ষণ ছবিটার দিকে চেয়ে রাজেনবাবুকে জিজ্ঞেস করলাম, এই কার ছবি? রাজেনবাবু উত্তর দিতে একটু সময় নিলেন। ওর দিকে চেয়ে দেখি আমার দেখা সেই সদা হাস্যময় মুখটি কোথায় অন্তর্হিত হয়েছে। তার বদলে আমার সামনে যন্ত্রণাক্লিষ্ট মুখ নিয়ে দাঁড়িয়ে এক হতভাগ্য বৃদ্ধ। ধীরে ধীরে বললেন, আমাদের একমাত্র মেয়ে স্মৃতি। আজ 3 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে। 23 বছর বয়সে ব্লাড ক্যান্সার ধরা পড়ে, খুব অ্যাডভান্সড স্টেজে। এখানকার হাসপাতালগুলোতে জবাব দিয়েছিল, তবু হাল ছাড়িনি। বম্বে টাটা মেমোরিয়ালে নিয়ে গেলাম। ওরা অনেক চেষ্টা করলো, কিন্তু কিছু হলো না। মেয়ে বুদ্ধিমতী ছিল, সব বুঝতে পারল। আমাকে গলা জড়িয়ে বলল, শেষ কটা দিন নিজের বাড়িতেই থাকতে চাই। মেয়ের সেই কাতর অনুনয় ফেলতে পারিনি, বাড়ি ফিরিয়ে আনলাম। তারপর আর 1 সপ্তাহ বেঁচেছিল। বেশিরভাগ সময়ে নিচের ঘরে ওই চেয়ারে বসে বাইরের আকাশের দিকে চেয়ে থাকতো। সব বিধিলিপি ব্রাদার। নিঃশ্বাস ফেলে আবার বললেন, তোমার বৌদি তারপর থেকে অন্তরীণ হয়ে গেছে। হাজার চেষ্টাতে ওকে কোথাও নিয়ে বেরোতে পারিনি। আত্মীয় স্বজনরাও সব দূরে দূরে ছড়িয়ে গেছে। আজকাল বড় একটা দেখাই হয় না। তোমার সঙ্গে মিশে আপনার লোক মনে হলো। ভাবলাম তুমি এলে যদি হয়তো বা ওর একটু আনন্দ হয়। এর মধ্যে বৌদি কখন ঘরে ঢুকেছিল টের পাইনি। যখন দেখলাম তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আঁচল দিয়ে চোখ মুছে বললেন, এখন আমরা দুজন দুজনের মুখ চেয়ে চালিয়ে যাচ্ছি। একজন চলে গেলে অন্যজনেরও প্রয়োজন ফুরবে। আবার এসো ভাই, আজ তোমার সঙ্গে কথা বলে মনটা খুব হালকা হলো। আমার মন কিন্তু হালকা হলো না, কফিটাও খাওয়া হয়নি। এই বেদনাগত শোকস্তব্ধ দম্পতির মুখের দিকে তাকিয়ে আমার গতকালের অভিজ্ঞতা ব্যক্ত করতে পারিনি, কিন্তু মনের মধ্যে চিরতরে প্রশ্নটা থেকেই গেল, আমি তবে কাকে দেখলাম গতকাল? এটাকে কি বলবো হ্যালুসিনেশন? সেটা মানতাম যদি আগে ছবিটা দেখা থাকতো, তারপর মেয়েটিকে দেখতাম। কিন্তু এক্ষেত্রে তো আমি আগে তাকে দেখেছি, আর রাজেনবাবুর ট্র্যাজেডির কথাও জানা ছিল না। তাহলে সারা পথ এর উত্তর খুঁজে ফিরেছি, পাইনি। হয়তো বাকি জীবনটাও এই উত্তর খুঁজে কেটে যাবে।